আসসালামু আলাইকুম। জব সলিউশনের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আর খুব সাম্প্রতিক বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড নিয়োগ 2024 প্রকাশিত হয়েছে এবং প্রায় বিশাল একটা সার্কুলার, প্রায় 400-এরও বেশি অধিক পোস্ট, এবং যেটা এই মাসে শেষ দিকে অর্থাৎ এই আগস্ট মাসের 31 তারিখ আসলে এটা শেষ হয়ে যাচ্ছে। তো যারা এখনো পর্যন্ত অ্যাপ্লাই করেন নাই তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ হচ্ছে খুব সহজে বাংলাদেশের সরকারি চাকরি পাওয়ার মতো দুইটা পোস্ট হচ্ছে স্টেনোগ্রাফার এবং স্টেনোটাইপিস্ট। সত্যি শুনছেন, খুব সহজে সরকারি চাকরি পাওয়ার মতো দুটি পদ। তো যেখানে আসলে যেটা স্টেনোগ্রাফার, যেটা যেটা বাংলা হচ্ছে ষাটলিপিকার, যেটাতে 5টি পদ রয়েছে, অর্থাৎ 5 জন এখানে জয়েন করতে পারবে। আর স্টেনোটাইপিস্ট হচ্ছে 7 মুদ্রা করে, সেখানে 7 জন জয়েন করতে পারবে। তো আপনারা যখন আসলে সার্কুলারে দেখবেন, সেখানে দেখবেন যে স্টেনোগ্রাফার কাম কম্পিউটার টাইপিস্ট আর স্টেনোটাইপিস্ট কাম কম্পিউটার অপারেটর, এই টাইপের আপনার হচ্ছে যে সার্কুলারটাতে পাবেন। তো স্টেনোগ্রাফারটা মূলত 13তম গ্রেড আর স্টেনোটাইপিস্ট হচ্ছে 14তম গ্রেড। এরা কিভাবে এরা কাজ করে, এদের কাজটা কি, প্রমোশনটা কেমন হয়, স্যালারিটা কেমন হয়, এগুলো নিয়ে আমরা আজকে বিস্তারিত আলোচনা করব। তো শুরু করা যাক ইনশাল্লাহ। তো আমরা প্রথমে আগে যেটা কথা বলবো সেটা হচ্ছে একটু স্টেনোগ্রাফার অথবা হচ্ছে ষাটলিপিকার বা ষাট মুদ্রাক্ষরিক যে জবের বিষয়ে কথা বলার আগে আমরা মূলত আসলে বিষয়টা কি এটা একটু জেনে নিই। তো এটা মূলত হচ্ছে শর্ট হ্যান্ড, হলো ইংরেজি শব্দ, যে এটা বাংলা হচ্ছে ষাটলিপি। ষাটলিপি মানে হচ্ছে কোনো ধরনের সংকেত, সংক্ষেপ বা ইশারা। আর এটা পারিভাষিক সংজ্ঞা যদি আমরা বলতে চাই তাহলে এভাবে বলতে পারি, কোন একটা বিষয়কে বিশেষ সাংকেতিক চিহ্নের মাধ্যমে যখন কোনো রকম অর্থের পরিবর্তন না ঘটিয়ে শব্দের মাধ্যমে প্রকাশ করা হয়, সেটাকে শর্ট হ্যান্ড বা ষাটলিপি বলে। ঠিক আছে। তো এটার উৎপত্তি ছিল আসলে টিম থি ব্রাউড নামে একজন ব্রিটিশ লেখক 1588 খ্রিস্টাব্দে সর্বপ্রথম শর্ট হ্যান্ড উপর একটা বই প্রকাশ করেন। সুতরাং সেই হিসেবে বলা যায় ইংল্যান্ডে হচ্ছে আহ, এই ষাটলিপির সূতিকাগার। এর পরবর্তীতে ফিটম্যান গ্রেগ নামে আহ, আরো দুইজন ষাটলিপি নিয়ে বিভিন্ন পূর্ণাঙ্গ একটা রূপ দিয়েছেন তারা। আর যারা বাংলা ভাষা ষাটলিপি বাংলা ভাষায় যারা কাজ করে তাদের বহুভাষী ষাটলিপি বলা হয়। আর বাংলাদেশের বগুড়া জেলার সদর উপজেলার রামশহর গ্রামে একজন সম্ভ্রান্ত মুসলিম পরিবারে 1553 সালে জন্মগ্রহণ করেন বিখ্যাত বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুল মান্নান সরকার, যিনি বহুভাষী ষাটলিপিকার উদ্ভাবক বা জনক। তার উদ্ভাবিত বহুভাষী পদ্ধতিকে 1982 সালে বাংলাদেশ সরকার রাষ্ট্রীয়ভাবে অনুমোদন করেন এবং এই পদ্ধতির মাধ্যমে বাংলা, ইংরেজি, ফার্সি, আরবি ও বিশ্বের সব ভাষায় লেখা যায়। তো আমরা আসলে বুঝতে পারলাম যে শর্ট হ্যান্ডটা কি আসলে, এবং এটার অর্থটা কি, এটাতে কি বোঝায়, এবং উৎপত্তি জানলাম এটা হচ্ছে ট্রিনিটি ব্রাউথি, যে 1588 সালে ব্রিটিশ একজন ব্যক্তি, তার মাধ্যমে এটা শুরু হয়েছে সূতিকাগার। আর বহুভাষী ষাটলিপি যেটা আমরা বাংলা ভাষায় ইউজ করে থাকতেছি, আর যেটা আসলে উদ্ভাবন করেছেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুল মান্নান সরকার, এবং যেটা 1982 সাল থেকে বাংলাদেশের সরকারিভাবে, রাষ্ট্রীয়ভাবে আসলে এটা অনুমোদন করা হয় তার এই ষাটলিপিটাকে। তো আমরা কথা বলছিলাম আসলে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের নিয়োগের দুইটা পোস্ট ছিল সেখানে। সেখানে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার টাইপের কম্পিউটার অপারেটর, যেটার গ্রেড হচ্ছে 14। আর এটা হচ্ছে ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর, যেটার গ্রেড হচ্ছে 13। তো ষাট লিপিকার আর ষাট মুদ্রাক্ষরিক এদের আসলে কাজটা কি? তো ষাট লিপিকার হচ্ছে আমরা শর্ট হ্যান্ড, অর্থাৎ এই যে শর্ট হ্যান্ডের কথা বলছি, শর্ট হ্যান্ড আসলে কি, আপনারা যদি আমি আসলে আপনাদের সাথে কিছু ডেমো শেয়ার করি। যেমন ধরেন, এটা হচ্ছে বাংলা শর্ট হ্যান্ডের একটা কিছু নমুনা। যেমন এই দেখেন, এইটাকে আসলে এখানে কিভাবে লেখা হয়েছে, এটা আসলে শর্ট হ্যান্ডের আঁচড়। ঠিক আছে। শর্ট হ্যান্ডের ভাষায় যে সাংকেতিক যে চিহ্নটা ইউজ করা হয় সেটাকে আঁচড় বলা হয়। তো এখানে প্রত্যেকটা এবিসিডি যে অক্ষরগুলো আছে সেগুলোকে ভিন্ন ভিন্নভাবে আসলে এখানে কি করা হচ্ছে, সাংস্কৃতিক আঁচড়গুলো এখানে দিয়ে দেওয়া হচ্ছে, যেটার মাধ্যমে আসলে আপনি আসলে আহ, আহ, প্রথমত আগে শব্দগুলো শিখবেন। সাধারণত আমরা ভাষা যেভাবে শিখি, বাংলা ভাষা, ঠিক সেরকম ভাবে আপনি প্রথমে আগে শব্দগুলো শিখবেন, তারপর সেগুলো দিয়ে কিভাবে সেন্টেন্স তৈরি করা যায় সেটা শিখবেন। ফাইনালি আপনি আসলে ডিকটেশন, সেই বিষয়টাতে আসবেন। তো এটা যেরকম গেল হচ্ছে আপনার আম, ইংরেজি, ঠিক একই রকম বাংলা ভাষাও
যে ষাটলিপিটা আছে সেটার এই ধরনের আঁচড় রয়েছে। আঁচড়গুলো আপনাকে শিখতে হবে, আঁচড়গুলো শিখার মধ্যে আপনি আঁচড় দিয়ে লিখতে পারবেন। এবং প্রথমত আগে এখানেও আগে আপনাকে প্রথমত ওই আমাদের বাংলা ভাষায় যে স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ যে অক্ষরগুলো রয়েছে সেগুলোকে আপনাকে জানতে হবে, সেগুলো আঁচড়গুলো কোনটা সেগুলো আসলে আপনি পেন্সিল বা কলম দিয়ে প্র্যাকটিস করতে পারেন। এরপর ধীরে ধীরে হচ্ছে আপনি সেগুলোর আসলে বিভিন্ন হচ্ছে ব্রিফ ফর্ম আছে যেগুলোকে আসলে বলা হয় যে মানে একটি খুব ছোট একটা সংকেত ইউজ করে আপনি একটা বড় একটা জিনিসের ভাব প্রকাশ করতে পারবেন। তো এরপর হচ্ছে আপনাকে ধীরে ধীরে হচ্ছে আসলে সেন্টেন্স মেকিং করা জানা লাগবে, এবং সেন্টেন্স মেকিং করে আপনি আসলে মূল যে ষাটলিপিকারের যে কাজটা হয়, এটা আরেকটু বুঝাই বলি। যে ধরেন ষাটলিপিকার, হ্যাঁ, ষাটলিপিকার সেই যে কাজটা করে সে হচ্ছে যে এইভাবে লেখে, অর্থাৎ এইভাবে সংক্ষিপ্তভাবে সে লেখে। তো লেখাটা আসলে কি জন্য লেখে, প্রথমত যেটা আপনাদের প্রশ্ন আসতে পারে এই ধরনের লেখার দরকারটাকে। আমি তো আমার বাংলা ভাষা বা ইংরেজি ভাষায় কোনো একটাতে লিখতে পারতেছে, তাহলে এই ষাটলিপিটা দরকার হচ্ছে কেন? ষাটলিপিটা এই কারণে দরকার হচ্ছে, প্রথমত এটা আসলে ভাষাটা যেহেতু সংক্ষিপ্ত ভাষা, হ্যাঁ, তো যার কারণে এটা লিখতে খুব সহজ। লিখতে সহজ এই সেন্সে যে আপনি এটা খুব দ্রুত লিখে ফেলতে পারেন। অর্থাৎ আমরা যখন আসলে কোনো একটা সাংবাদিকরা যখন আসলে ইন্টারভিউ নেয় বা হচ্ছে সচিবালয় বা মন্ত্রণালয় যারা আসলে সচিবদের সাথে থাকে, তারা কিন্তু আসলে যখন কোনো কিছু নোট করে তখন কিন্তু তারা যদি বাংলা ভাষায় বা ইংরেজি ভাষায় যদি নোট করতে যায় সেটা লিখতে অনেক সময় লাগে। তো সেই ক্ষেত্রে তারা সেই জায়গায় শর্ট হ্যান্ড ইউজ করে। তো এর ফলে যেটা হয় যে তারা খুব সহজে অল্প সময়ের মধ্যে সেই লেখাটা লিখে ফেলতে পারে। তো মূলত যে ব্যক্তিটি এভাবে লিখছে তাকে আমরা বলি ষাটলিপিকার। আর ষাট মুদ্রাক্ষরিক হচ্ছে সে, অর্থাৎ যে লিপিকার লিখছে তার লেখাটা দেখে দেখে সে মূলত এটাকে ট্রান্সলেট করবে, হয়তো বাংলা বা হিন্দি বা ইংলিশ যে কোনো ভাষায় সে ট্রান্সলেট করবে। পাশাপাশি এখানে কম্পিউটারটা একটা অবশ্যই এখানে একটা বিষয়টা জড়িত টাইপিং এর জন্য। তো যার কারণে এই 13তম গ্রেডের ষাটলিপিকার যিনি হচ্ছেন তিনি মূলত হচ্ছে যে বিভিন্ন মন্ত্রণালয় যে জবগুলো আছে সেইখানে আসলে আমাদের এই ষাটলিপিকা ষাট মুদ্রাক্ষরিক খুবই খুবই কমন একটা পদ। এবং প্রতিটা মন্ত্রণালয়ে এই জবটা রয়েছে। পাশাপাশি সাংবাদিকতার ক্ষেত্রে সেখানেও আছে, বা বিভিন্ন যারা আসলে সেক্রেটারিয়াল যে কাজগুলো করে তাদের এখানে রয়েছে। তাছাড়া যারা গোপনে বা মানে বিভিন্ন গোয়েন্দা সংস্থা টাইপের যারা কাজ করে তারাও তাদের যে বার্তাটার আছে সেই বার্তাটাকে বা নিউজটাকে গোপন করার জন্য সাংকেতিক এই চিহ্ন বা ব্যবহার করে থাকে। তো এখন আসা যাক স্যালারি ব্যাপারটা। স্যালারিটা হচ্ছে আমরা দেখতে পাইতেছি যেখানে যেহেতু ষাট মুদ্রাক্ষরিক হচ্ছে 14তম গ্রেড আর ষাট লিপিকার হচ্ছে 13তম গ্রেড, সুতরাং ষাট লিপিকার স্যালারি হচ্ছে 11,000 থেকে 26,590। আর ষাট মুদ্রাক্ষরিকের স্যালারিটা হচ্ছে 10,200 থেকে 24,680। তো ষাট লিপিকার এটা 11,000 যেটা লেখা আছে এটা আপনার সব ধরনের খরচ টরচ বাদ দিয়ে আপনার এক্সট্রা সবকিছু হিসাব করে মাস শেষে আপনার মোস্ট 18 থেকে 20,000-এর মতো আপনি স্যালারি পাবেন, গ্রো করবেন। আর আপনি যখন সর্বশেষ আপনি পেনশনে যাবেন তখনও প্রায় আপনার 13,000 থেকে 14,000 টাকার মতো আপনি প্রতি মাসে পেনশন পাবেন। তো খুবই সহজ এবং খুবই সিম্পলি আপনি আসলে এখানে আসলে স্যালারিটা ড্র করার সুযোগ পাচ্ছেন। যোগ্যতা স্নাতক, এখানে আসলে সাধারণত স্নাতক প্রয়োজন হয়। পাশাপাশি কম্পিউটার প্রশিক্ষণের বিভিন্ন সার্টিফিকেট, যে কোনো একটা সার্টিফিকেট থাকলে আপনার হয়ে যাচ্ছে। আর এখানে মূল বিষয়টা হচ্ছে আপনার প্র্যাকটিক্যালটা, অর্থাৎ আপনি যে ষাটলিপি হবেন বা ষাট মুদ্রাক্ষরিক হবেন সেটার যে আপনার যোগ্যতাটা সেটা গতির মাধ্যমে পরিণাম করা হয় প্র্যাকটিক্যালে। অর্থাৎ আপনার তো প্রথমত অ্যাজ ইউজুয়ালি যে পরীক্ষাগুলো থাকে আমরা সরাসরি সাধারণত বিসিএস বলি বা প্রাইমারি স্কুল বলি বা সমাজকর্মী নিয়োগ বলি, সেগুলোতে আমাদের কি হয় যে আমাদের প্রথমত প্রিলিমিনারি পরীক্ষা হয়, তারপর হচ্ছে রিটেনটা হয়, হ্যাঁ, তারপর প্র্যাকটিক্যাল। এখানেও সেম, আপনি এখানে এই ধাপগুলো পার হয়ে আসবেন। তো সাধারণত এই যখন আপনি প্রিলিমিনারিতে পাস করে যখন ফাইনালি আপনি যখন ভাইবা বোর্ডে আসতেছেন সেইখানে ভাইবার বোর্ডে আগে আপনার মূলত প্র্যাকটিক্যাল অংশগ্রহণ করতে হবে। তো প্র্যাকটিক্যালটা হবে আপনার মূলত এই ষাট মুদ্রাক্ষরিক এবং ষাট লিপিকার ভাষার ভিত্তিতে, হ্যাঁ, যেখানে আপনাকে বাংলায় 45টা শব্দ লিখতে হবে, ইংরেজিতে 70টা প্রতি মিনিটে, ঠিক আছে। তারপর এটা গেল ষাট লিপির লেখার বিষয়টা। এখন কথা হচ্ছে এটা আপনি কিভাবে লিখবেন। তো একটু আগে আপনাদের সাথে যখন আমি আসলে ষাট লিপির যে ভাষাগুলো দেখাচ্ছিলাম বললাম না, এখানে আসলে বিভিন্ন ধরনের সেন্টেন্স আছে, সেই সেন্টেন্সটা আপনি লিখতেছেন ষাট লিপির ভাষায়। তো
তো এটা আসলে যেটা হয় যে এখানে আপনার বিভিন্ন ডিকটেশন আছে। এই যে ডিকটেশন অর্থাৎ এই যে লেখাটা, এটাকে ষাটলিপির ভাষায় এখানে লেখা হয়েছে, ঠিক আছে। তো এই যে লেখাটা এটা এখানে লেখা হয়েছে, ঠিক আছে। তো এই যে ডিকটেশন অর্থাৎ ডিকটেশন মানে কি, অর্থাৎ ধরেন দুইজন মন্ত্রী কথা বলতেছে, তাদের যে কথাটা সেটা আপনাকে নোট করা লাগবে। তো তারা তাদের মতো কথা বলে যাচ্ছে, আপনি আপনার মতো কি করতে হবে, সাংকেতিক ভাষায় সেটা নোট করতে হবে। তো প্র্যাকটিক্যালের বিষয়টা এমন হয় যে ধরেন হচ্ছে আপনি যখন আপনার প্র্যাকটিক্যালের ডেট দিবে, সেই প্র্যাকটিক্যালের ডেটে আপনি যাবেন, নির্দিষ্ট সময় থাকবে আধা ঘন্টা কি 1 ঘন্টা, সেই সময়ের মধ্যে আপনারা বসবেন, বসার পরে একজন যিনি টিচার থাকবেন তিনি হচ্ছে এরকম ডিকটেশন করতে থাকবেন, অর্থাৎ তিনি ধীরে ধীরে কিছু লাইন বলতে থাকবে এবং আপনার কাজ হবে এইভাবে লেখাটা লেখা। অর্থাৎ হয় কি, যেমন আমরা আগে দেখতাম না যে সাংবাদিকরা যখন আসলে ইন্টারভিউ নেয় তখন তাদের হাতে একটা কলম থাকে এবং একটা ছোট নোটপ্যাডের মতো থাকে, যখন কথা বলতে থাকে তখন তারা কোনো কিছু ওটাতে লিখতে থাকে, খুব দ্রুত লিখতে থাকে। তো তারা আসলে কি করে, তারা আসলে ডিকটেশনের যে কথাটা তারা শুনতেছে, ইন্টারভিউ যে যে দিচ্ছে তার যে কথাগুলো বের হচ্ছে সেটা জাস্ট সে নোট করতে থাকে। তো আপনাকে আসলে ইন্টারভিউ বোর্ডে এই যে আপনার যে আসলে ষাটলিপির যে গতি সেটা সেখানে পরীক্ষা হবে, অর্থাৎ সেখানে বাংলায় 45, ইংরেজি 70। আর পাশাপাশি আপনাকে আসলে কম্পিউটার পরীক্ষা দিতে হবে, যেখানে আসলে কম্পিউটার টাইপিং এ বাংলায় 25 এবং ইংরেজিতে 30 তুলতে হবে প্রতি মিনিটে। তো সবশেষে যেটা বললাম যে এই পোস্টটা কিন্তু খুবই সহজ ভাবে সরকারি চাকরি পাওয়ার একটা উপায়। কেন? তার কারণ হচ্ছে আপনার প্রাইমারি বলেন অথবা বিসিএস বলেন, আপনি প্রিলিমিনারি পাস করার পর আপনি যখন আসলে ইয়াতে যাচ্ছেন, প্র্যাকটিক্যাল বোর্ডে যাচ্ছেন, সেখানে আসলে কিন্তু এটা যদি আপনি প্র্যাকটিস না করে যান আপনি কিন্তু পারবেন না। তো অ্যাটলিস্ট আপনি যদি এই পোস্টে কিন্তু যদি জব করতে চান, অর্থাৎ এটা কিন্তু দেখেন গ্রেড কিন্তু এটা 13, ঠিক আছে। আপনার 60 লিপিকার এবং 60 মুদ্রাক্ষরের এটা 14তম গ্রেড। তো আপনি একটা 13তম গ্রেডে একটা জব করতে পারতেছেন যদি আপনি এই শর্ট হ্যান্ডটা আপনার যদি ভালোভাবে জানা থাকে। তো এটার জন্য বেশি না, আপনাকে আমরা যে বইগুলো দিলাম এই ধরনের বই আপনি নীলক্ষেত সহ বিভিন্ন লাইব্রেরিগুলোতে পাবেন, ম্যানুয়াল টাইপের বই। আপনি নিয়ে সেগুলো আপনি চাইলে নিজে নিজে প্র্যাকটিস করতে পারেন। পরবর্তীতে হচ্ছে যে আপনি নিজে একটা বাংলা কথা রেকর্ড করলেন, রেকর্ড করে সেটা আসলে নিজে নিজের পর সেই অনুসারে আপনি প্র্যাকটিস করলেন। প্রথমত আগে আপনাকে ভাষাটা শিখতে হবে, যেভাবে আমরা বাংলা ভাষাটা বা অন্য কোনো একটা ভাষা শিখি সেভাবে শিখতে হবে। এরপর পরবর্তীতে ডিকটেশন আকারে আপনি এই জিনিসটাকে যত দ্রুত নিয়ে আসতে পারবেন। তো 4 থেকে 6 মাস যদি আপনি টার্গেট নিয়ে কাজ করতে থাকেন তাহলে আপনি খুব ভালো রেজাল্ট করতে পারবেন। পাশাপাশি আপনি যেটা কোথাও শর্ট হ্যান্ড যদি কোর্স থেকে থাকে আশেপাশে, সেখানে আপনি সেখানে ভর্তি যেতে পারেন, ভর্তি হয়ে আপনি নিজেকে প্র্যাকটিসটা করতে পারেন। তা আমি আবার বলবো যে আপনি যখন আসলে ধরেন, আমরা একটু আগে কথা বলতেছিলাম যে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে 2024 সালে যে নিয়োগটা বর্তমানে রানিং চলতেছে, সেখানে ধরেন হচ্ছে যে 5 জন নিয়োগ হচ্ছে। তো দেখবেন যে দেখা যাবে যে 5 জন এগেনস্টে সেখানে 25 থেকে 30 জন সেখানে ফাইনালি আসলে, কেননা অনেকে 60 লিপিকা 60 মুদ্রাক্ষরিক এগুলোতে অ্যাপ্লাই করে না, কেননা সে পারবে না, বুঝবে না, বা এটার জন্য আলাদা সময় দেওয়া লাগবে, সেটার জন্য তারা কি করে এই বিষয়টাকে ইগনোর করে, যার কারণে হয় কি এটার যে ক্যান্ডিডেট সেটা খুবই কম থাকে। আপনার সাধারণত প্রাইমারি স্কুলে একটা পোস্টের এগেনস্টে যেখানে 30-40 জন বা অন্যান্য পোস্টে আরো বেশি, সেখানে আপনি 60 লিপিকারে এখানে খুবই কম কম্পিটিশন হয়। এবং ফাইনালি যেটা হয় যখন আসলে ভাইভা বোর্ডে আসে তখন আপনার কম্পিটিশনটা হয় 2-3 জনের মধ্যে, অর্থাৎ 2-3 জনের মধ্যে আপনার একজনকে নেওয়া হচ্ছে, এই টাইপের সিচুয়েশন চলে আসে। অর্থাৎ 5 জন আছে সেখানে আপনি দেখবেন যে 15 জন আসলে ক্যান্ডিডেট, বা 20 জন বা 25 জন। আবার দেখা যায় 20-25 জন যারা আছে এদের মধ্যে আবার প্রিপারেশন মোটামুটি নিয়ে চলে আসে ধরেন 5-10 জন, আর ভালো প্রিপারেশন থাকে ধরেন 15 জন। তো আলটিমেটলি ধরেন 3 জনের মধ্যে একজন বা 10 জনের মধ্যে একজন, এরকম টাইপের আসলে আপনার সিচুয়েশনটা ক্রিয়েট হয়ে যায়, যেটা আসলে জবটা পাওয়ার চান্সটা অনেক বাড়ায় দেয়, যেটা আপনি অন্য কোনো সরকারি জবের ক্ষেত্রে আপনি পাবেন না, যেটা এই জবের ক্ষেত্রে পাবেন। তো এই ছিল আজকে আমাদের আসলে আলোচনা। তো আপনাদের যদি আসলে এইটার উপর আরো বিস্তারিত, অর্থাৎ বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের যে নিয়োগটা আসলে হচ্ছে সেটার প্রশ্ন সমাধান বা আদার্স বা ষাটমুদ্রিক বা লিপিকার উপর যদি আপনাদের আরো বিভিন্ন কোনো কোশ্চেন থেকে থাকে সেগুলো আমাদেরকে জানান। ইনশাল্লাহ আপনার হাতে সেগুলোর প্রশ্নের ভিত্তিতে পরবর্তীতে ভিডিও তৈরি করা হবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।